আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তানিয়া ইসলাম। রাত্রির শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সংবাদ মাধ্যমের উপর হামলা দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র, বলছে নাগরিক সমাজ। প্রতিবাদ মানববন্ধন নয়, অপশক্তিকে রুখে দেবার আহ্বান। বর্তমান পরিস্থিতিতে ভোট উৎসবে বাধা নেই দাবি সিইসির। নির্বাচনের দিন এগিয়ে আসার সাথে সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ার আশা। ঢাকা 10 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তুললেন আসিফ মাহমুদ। নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা, প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে তাগিদ। এবং তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে বগুড়ায় রাজনৈতিক অঙ্গনে খুশির হাওয়া। 18 বছর পর প্রিয় নেতাকে দেখার অপেক্ষায় নেতাকর্মীরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সংবাদ মাধ্যম ও সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলা দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। এখন আর প্রতিবাদ মানববন্ধন নয়, অপশক্তিকে রুখে দিতে সরাসরি আন্দোলনে নামার তাগিদ দিয়েছেন তারা। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে পত্রিকা সম্পাদক, রাজনীতিবিদ ও বিশিষ্টজনরা বলেন, সব অপচেষ্টা ব্যর্থ করে দিয়ে সরকারকে তাদের সক্ষমতার প্রমাণ দিতে হবে। মিজান শাহজাহানের রিপোর্ট। প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও উদীচী কার্যালয়ে হামলার প্রতিবাদ জানাতেই এই যৌথ সংবাদ সম্মেলন করে পত্রিকা মালিকদের সংগঠন নোয়াপ ও সম্পাদক পরিষদ। এ সময় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, ব্যবসায়ী, মানবাধিকার ও সংস্কৃতি কর্মীরা। তারা চেয়েছেন মধ্যযুগীয় কায়দায় আগুন, চারপাশ থেকে আগুন লাগিয়ে যাদের সঙ্গে তাদের মতান্তর তৈরি হয় তাদেরকে পুড়িয়ে হত্যা করা। অনির্বাচিত সরকারের শাসন করার যোগ্যতা, ক্ষমতা থাকে ততক্ষণ যখন তার নৈতিক বৈধতা থাকে। এই ঘটনার ভিতর দিয়ে বর্তমান সরকার তার নৈতিক বৈধতা অনেক ক্ষেত্রেই হ্রাস করে ফেলেছে। আমার সরকারের কাছে প্রশ্ন, আজকে কিন্তু বাংলাদেশের মানুষের নিরাপত্তার প্রশ্ন, জাতীয় নিরাপত্তার প্রশ্ন। অবশ্যই গণমাধ্যম স্বাধীনতা, মানুষের মৌলিক স্বাধীনতা, পুরো স্বাধীনতা যে পুরো সকল ক্ষেত্র আছে, পুরো কাঠামো আঘাতের সম্মুখীন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখন এই ষড়যন্ত্রকারীদের রুখে দেবার উপযুক্ত সময়। একাত্মতা ঘোষণা করা নয়, মানববন্ধন করে সংহতি প্রকাশ করা নয়, আজকে সর্বক্ষেত্রে সর্বশক্তি নিয়ে আপনারা যারা বাংলাদেশকে ভালোবাসেন তারা সবাই ঐক্যবদ্ধ হন। এই অপশক্তিকে রুখে দিতে হবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংবাদ মাধ্যমের উপর হামলার উস্কানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সরকারের ভিতরে একটা অংশের এখানে সংশ্লিষ্টতা রয়েছে, সমাজে এটার পক্ষে সম্মতি তৈরি করা হয়েছিল অনেকদিন ধরেই, এবং এটার সাথে রাজনৈতিক ব্যাকআপও আছে। জুলাই গণ অভ্যুত্থানের নামে এই ধরনের কোনো কিছু আমরা বিন্দুমাত্র অ্যালাউ করব না। জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জোবায়ের আশঙ্কা জানান, পতিত সরকার নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে। জাতীয় সংসদ নির্বাচনকে ভণ্ডুল করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য এই ধরনের একটি চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে। পতিত স্বৈরাচার তার সমস্ত শক্তি নিয়ে এখনো সক্রিয় আছে। দেশে এবং বিদেশে সব জায়গা থেকে বসেই তারা এই সমস্ত কাজগুলো করছে। সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সঞ্চালনায় নোয়াব সভাপতি এ কে আজাদ বলেন, সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের নিরাপত্তা জোরদারের দায়িত্ব সরকারকেই নিতে হবে। জনাব মাহবুজানাম এখানে আছেন। প্রথম আলোতে প্রথম আগুন দেওয়া হয়, তখন উনি ভেবেছেন যে এরপরে প্রথম ডেইলি স্টারে যাবে, প্রথম আলো আগুনের পরে। উনি সরকারের এমন কোনো সংস্থা নাই, এমন কোনো ব্যক্তি নাই যাকে উনি অনুনয় বিনয় করেন নাই যে আপনারা ডেইলি স্টারের সামনে প্রোটেকশন দেন, কিন্তু উনি কোনো সাহায্য সাড়া পাননি। যখন পেয়েছেন পুরার পরে পেয়েছেন। সংবাদ সম্মেলন শেষে কারওয়ান বাজার সার্ক ফরার সামনে মানববন্ধন করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।
প্রথম আলো ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় সরাসরি জড়িত 17 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসি ফুটেজ দেখে সবাইকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন জেএমপির অতিরিক্ত কমিশনার এসএন মোহাম্মদ নজরুল ইসলাম। দুপুরে জেএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি জানান, গ্রেপ্তারকৃত সবাই হামলার ঘটনায় সরাসরি জড়িত ছিল। ভিডিও ফুটেজ দেখে এই পর্যন্ত মোট 31 জনকে শনাক্ত করা হয়েছে বলেও জানান তিনি। তবে হামলা না ঠেকানোর ব্যর্থতা নিতে রাজি নয় পুলিশ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেএমপির এই কর্মকর্তা বলেন, সহিংসতা এড়াতেই অ্যাকশনে যায়নি পুলিশ। তাদের মূল লক্ষ্য ছিল হতাহত এড়ানো। নগরবাসীকে নিরাপত্তা দিতে জেএমপি সক্ষম বলেও দাবি করেন নজরুল ইসলাম। রাজনৈতিক সম্পৃক্ততা আমি খুঁজতে চাচ্ছি না। আমি চাচ্ছি এরা দুষ্কৃতিকারী, তারা আইন ভঙ্গ করছে, আইন নিজের হাতে তুলে নিছে। বাংলাদেশের প্রচলিত যে আইন, যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থায় তাদের বিচার নিশ্চিত করা হবে, সে যে দলেরই হোক, যে মতেরই হোক। বর্তমান পরিস্থিতিতে ভোট উৎসবে বাধা নেই দাবি করে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচনের দিন এগিয়ে এলে আইন শৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হবে। প্রার্থী ও ভোটারদের শঙ্কিত না হতে আশ্বস্ত করেছেন সিইসি। দেশে প্রথমবারের মতো পোস্টাল ভোটিং পদ্ধতি হওয়ায় রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় কিছুটা সমস্যা হলেও এর কার্যক্রম নিয়ে সন্তুষ্ট নির্বাচন কমিশন। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ভোটিং নিয়ে নির্বাচন কমিশনের কার্যক্রমের অংশ হিসেবে দুপুরে তেজগাঁও মেইল প্রসেসিং সেন্টার পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার, ইসি সচিব সহ অন্যান্য নির্বাচন কমিশনাররা। পরে সিইসি বলেন, অনেক চ্যালেঞ্জ মোকাবেলার পর প্রবাসীদের জন্য ভোটের আয়োজন করা হচ্ছে। অভিজ্ঞতা না থাকায় সঠিকভাবে রেজিস্ট্রেশন করাটা কঠিন ছিল বলে স্বীকার করেন প্রধান নির্বাচন কমিশনার। অতীতে তো এরকম অভিজ্ঞতা নাই। ধরেন ফর এক্সাম্পল মিডল ইস্টে যারা আছেন তারা প্রপারলি রেজিস্ট্রেশনটা করতে পারতেছিলেন না প্রথম। এখন অনেক সমস্যা সহজ হয়ে আসছে। আমরা ক্লারিফিকেশন দিয়েছি, যেখানে প্রবলেম হয়েছে আমাদের এক্সপার্টরা সেটা অ্যাড্রেস করেছেন। এখানে সাইবার অ্যাটাক হয়েছে, আমাদের এক্সপার্টরা অ্যাড্রেস করেছেন। কোনো অসুবিধা হয় না ইনশাল্লাহ। সিস্টেম ইজ ওয়ার্কিং এবং আমাদের তরফ থেকে যে ক্লারিফিকেশন দেওয়া হয়েছে এবং এগুলো যাতে ফিক্স করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে করে ইনশাল্লাহ সাকসেসফুলি আমরা রেজিস্ট্রেশনটা সম্পন্ন করতে পেরেছি। তার আশা, ভোটের দিন ঘনিয়ে আসার সাথে সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি হবে, ভয় কেটে যাবে প্রার্থী ও ভোটারদের। আগামী 3 দিনের মধ্যে যদি আরও রেজিস্ট্রেশন হয় তাহলে আমাদের সন্তুষ্টি আর একটু বাড়বে, ভয় কেটে যাবে। দিন যতই ভোটের দিন ঘনিয়ে আসবে আপনারা দেখবেন ইনশাল্লাহ আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে, অসুবিধা হবে না ইনশাল্লাহ। দেখবেন আমরা তো কনফিডেন্ট আছি। রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় কিছু সমস্যা হলেও পোস্টাল ভোটিং কার্যক্রম নিয়ে আশাবাদী ইসি। আগামী 3 দিনের মধ্যে প্রবাসী সবাইকে নিবন্ধন করার আহ্বান জানান সিইসি। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। মপতন্ত্র সহ যে কোনো সন্ত্রাসী কার্যক্রম দমনের মাধ্যমে জাতীয় নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নতুন দায়িত্ব পাওয়া নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। ওসমান হাদির খুনিদের গ্রেফতার করতে না পারায় ক্ষোভ জানিয়ে রিজভী বলেন, ফ্যাসিবাদের দোসররা এখনো অন্তর্বর্তী সরকারকে নানাভাবে নিয়ন্ত্রণ করছে। এই যে দলবদ্ধভাবে আক্রমণ, এই যে মব, এই যে উচ্ছৃঙ্খল জনতা, তারা নানা ইস্যুতে নানা ইয়েতে তারা আক্রমণ করছে, প্রতিষ্ঠান ভাঙছে, এইটা গণতন্ত্রের বিরোধী কর্মকাণ্ড। কেন হাদির দুষ্কৃতিকারীরা কোথায় আছে? তারা দেশে না বিদেশে, আজও সেটা প্রশাসন, পুলিশ প্রশাসন খুঁজে পায় না। তাহলে আজকে কারা দায়িত্বে আছে? মবক্রেসি বন্ধ করতে হবে, বন্ধ করে মানুষের মধ্যে শান্তি, স্বস্তি এবং ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু নির্বাচন, ইনক্লুসিভ নির্বাচন, এই নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। সরকার ওসমান হাদির হামলাকারীদের শনাক্ত করতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, নির্বাচনকে ঘিরে সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে সরকারকে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে।
সকালে ঢাকা 10 আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহের পর আসিফ মাহমুদ এসব কথা বলেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি অভিযোগ করেন, একটি পক্ষ নির্বাচন বানচালের চেষ্টা করছে, যারা আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করতে চায় না। প্রতিটি ওয়ার্ডে জনগণের সমস্যার সমাধানের কাজ করার অঙ্গীকারও করেন এই জুলাই যোদ্ধা। 1.5 বছরের যে অভিজ্ঞতা সরকারের কাজ করতে গিয়ে আমার হয়েছে, আমরা শহীদ ওসমান হাদির মতো অবস্থা যেন আর কারো না হয় এবং এর মধ্য দিয়ে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করা, নির্বাচন বানচাল করা এবং বাংলাদেশকে একটা অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার সুযোগ যেন কেউ না পায়। এবং এই জায়গা থেকে শুধু আমি না, সকল প্রার্থীর জন্যই ঝুঁকির জায়গা থেকে যায়। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে টার্গেট করা হচ্ছে বলে আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পেরেছি, জানতে পেরেছি। ফলে আমরা যদি ফ্রিলি মুভ না করতে পারি তাহলে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আমরা অনেকটাই পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সমসাময়িক বিষয় নিয়ে সচিবালয়ে ব্রিফ করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি কিভাবে আসলে পর্যবেক্ষণ করবেন? আগামী নির্বাচনে 2 মাস সময় নেই, সেই নির্বাচন কতটা সুষ্ঠু বলে আপনি এই পরিস্থিতি মনে করেন? এবং আজকে এনসিপি সম্ভব শেষ করুন। ঠিক আছে, আপনি তো বলেন। না 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 না, আপনি বুঝলেন, 2 বোনই বুঝে নেন না, বোনের অগ্রগামী বলেন, আপনিও বুঝে নেন। আচ্ছা, আর কারো? আর এই বোন আবার এখানে একজন, আপনি আচ্ছা, আর না না, আমি ভুলে যাওয়াই দরকার। আর আর শুনেন, বলেন। শহীদ ওসমান হাদির হত্যাকারী দেশের বাইরে আছে, না, আর একটা হলো আপনাদের কিছু কিছু প্রশ্ন থাকবে জগন্নাথ ইউনিভার্সিটি নির্বাচন সংক্রান্ত। এখন হলো গতকাল কিন্তু আমরা একটা প্রেস ব্রিফিং আপনাদের করা হয়েছে এবং ওখানে যারা যারা এটার সাথে, মানে ওদের থেকে তো আমি ইনফরমেশন পাই, মানে মেইন লোকগুলি আপনাদের ওই ইনফরমেশনটা দিচ্ছে। ওইটা ছাড়া আমার কাছে এক্সট্রা কোনো ইনফরমেশন নেই। একদিনে ওইরকম কোনো পরিবর্তন হয় নাই, একদিনে আর ওইরকম কোনো পরিবর্তন। যেমন প্রথম আলো এটা পরিবর্তন আছে যে সকাল পর্যন্ত আমাদের ছিল 10 জন, এখন হয়ে গেছে 17 জন। তারপরে আপনার হিসেবটা যেটা ওই কি বলে 30 সালের ওখানে যে ময়মনসিংহে হলো, ওই ঘটনাটায় অলরেডি আমরা কিন্তু র্যাব 7 জন এবং পুলিশ 3 জন অ্যারেস্ট করা হয়েছে। প্লাস ওই যে নোয়াখালীর লক্ষ্মীপুরের ঘটনাটা কিন্তু তদন্ত চলতেছে। এটা এক একজনে এক এক রকম কথা বলতেছে, বাট তদন্তের পরে বোঝা যাবে এই অ্যাকচুয়াল কি ঘটনাটা। আর একটা হলো খুলনা, খুলনার একটা ঘটনা ঘটছে, ওটাও মানে কিছুক্ষণ আগেই ঘটছে, মানে 10টা সাড়ে 10টার দিকে 11টার দিকে ঘটছে। আমরা এই অলরেডি আমি কেএমপি কমিশনারের সাথে কথা বলছি, উনি পুরো ঘটনাটা বিস্তারিত জেনে আমাদের জানাবে। এখন যদি কোথায় আছে হইলে তো তারা ধরে ফেলতাম, যদি আমাদের কাছে যদি ওইরকম নিউজটা থাকতো তাহলে তো ধরে ফেলতাম। এখন কোথায় আছে, এই জন্য দেশেও থাকতে পারে বাইরেও থাকতে পারে, বাট আমরা একজাক্ট লোকেশন যদি জানতে পারলাম তো এখন হলো উনি বৈধ পথে যায় নাই, এখন অবৈধ পথে গেছে কিনা এটা তো আমি বলতে পারবো না। এখন বলেন, জাকসু বলেন। হ্যাঁ বলেন। ডাকসু থেকে এসেছিল, তারা আপনাকে একটা আলটিমেটাম দিয়েছিল যে আইন আপনার পদত্যাগের দাবি জানিয়েছিল, কিনা মঞ্চও বলেছে। গতকাল দিনভর গুঞ্জন ছিল যে স্বরাষ্ট্র উপদেষ্টা আসলে পদত্যাগ করবেন বা করছেন, আপনি যদি বলতেন। আপনার দিনমনকে গুঞ্জন শুনছেন, তো গুঞ্জনটা কি? ও আচ্ছা, পদত্যাগ করলে তার এখানে বসতাম না। এখন জগন্নাথ ইউনিভার্সিটি যদি কোনো প্রশ্ন থাকে বলেন, তা নাহলে আমি না আর না, ইউনিভার্সিটির যদি কোনো প্রশ্ন থাকে বলেন। সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা এখন সব আপনার বলে দেওয়া যাবে না, নিরাপত্তা ব্যবস্থা না হবে। এখন বলেন না, কোনো ধরনের শঙ্কা নেই। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে কি আছে ওইটা আমি এখন উত্তর দেবো। জগন্নাথ কলেজে যদি
শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিতে আগামী 24 ঘন্টার মধ্যে একটি বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছেন ইনকলাব মঞ্চ। প্রয়োজনে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহায়তা দেওয়ার দাবিও জানিয়েছেন সংগঠনটি। শাহবাগের সংবাদ সম্মেলনে ইনকলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এসব দাবি জানান। তিনি বলেন, এই ঘটনায় দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ না নিলে রাষ্ট্রের উপর জনগণ আস্থা হারাবে। অভিযোগ করেন, ওসমান হাদির হত্যাকাণ্ডকে মূল আলোচনার বাইরে ঠেলে দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে। হাদির রক্তের সঙ্গে কোনো আপোষ করা হবে না বলেও ওই সময় হুঁশিয়ারি দেন তিনি। এখন থেকে রাজপথে অবস্থান করবার ঘোষণা দিচ্ছি যে আমরা রাজপথ ছেড়ে যাচ্ছি না। ওসমান হাদির শপথ, তার রক্তের শপথ, তার খুনিদের গ্রেফতার হওয়া না পর্যন্ত এবং এই খুনিদের পেছনে যারা মদতদাতা রয়েছেন তারা গ্রেফতার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। নির্বাচিত হলে ঢাকার 7 আসনকে পরিচ্ছন্ন এলাকা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন বিএনপির প্রার্থী হামিদুর রহমান হামিদ। আর জামায়াতের প্রার্থী হাজী এনায়েতুল্লাহ জানান, সমাজ ও রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ তাদের দল। এই আসনে বিএনপি চূড়ান্ত মনোনয়ন পেতে আলোচনায় আছেন বেশ কয়েকজন হেভিওয়েট নেতা। মিজান শাহজাহানের রিপোর্ট। লালবাগ, কামরাঙ্গীরচর, চকবাজার, বংশাল ও কোতোয়ালি নিয়ে সংসদীয় আসন ঢাকা 7। সামান্য বৃষ্টি হলেই এ এলাকার অধিকাংশ অলিগলি তলিয়ে যায়। লালবাগ থানার সামনে বয়ে যাওয়া এই বুড়িগঙ্গা নদী এখন মরা খাল। নদীটি দখল দূষণের হাত থেকে রক্ষা করা না গেলে মশার বংশবিস্তার ঠেকানো যাবে না। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা ঘুরে বেরিয়েছি ঢাকা 7 আসনের অলিগলি। বিএনপি মনোনীত প্রার্থী হামিদুর রহমান হামিদ বলেন, সব সমস্যার সমাধান করে নিরাপদ ঢাকা 7 গড়ে তোলার স্বপ্ন দেখছেন তিনি। জনগণের ভোটের ব্যাপারে এত আগ্রহ, বিশেষ করে ইয়াং জেনারেশন অনেক আগ্রহ যে ভোট এবার আমরা দিতে পারবো, স্বাধীন মতন ভোট দিতে পারবো, যাকে খুশি তাকে দিতে পারবো। আসনটা যদি আমি সুন্দর করে ঢেলে সাজাতে পারি আমার মনে হয় খুব ভালো হবে। এই আসনে নিয়মিত সভা সমাবেশ ও জনসংযোগ চালিয়ে যাচ্ছেন বেশ কয়েকজন বিএনপি নেতা। তারা বলেন, দলের চূড়ান্ত মনোনয়ন পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। এই এলাকার জনগণের সাথে আমার যেহেতু একটি সম্পৃক্ততা আছে, জনগণ আমাকে ভালোবাসে, পছন্দ করে, সেই এলাকায় ইনশাল্লাহ আমরা প্রত্যাশা করি দল আমাকে ইনশাল্লাহ অবশ্যই মূল্যায়ন করবে। তারা অবশ্যই আমাদের মতো পরীক্ষিত ত্যাগী কর্মীদেরকে মূল্যায়ন করবে। হামলা মামলা পোরখানে যাকে বলা হয়, যদি আমাদের থেকে একজনকে নমিনেশন দিত, এই সিটটা বিএনপি সিট, ইনশাল্লাহ আমরা বিপুল ভোটে দানের শেষে আমি শতভাগ আশাবাদী যে আমি মনোনয়ন পাওয়ার যোগ্য। হয়তো বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান পর্যন্ত আমাদের যেই আবেদন বা আমাদের যে সিপি সে ঠিক মতো পৌঁছে নাই। জামাতের প্রার্থী হাজী এনায়েতুল্লাহ জানান, ভোটারদের আশানুরূপ সাড়া পাচ্ছেন তিনি। একমাত্র বাংলাদেশ জামাত ইসলাম যদি আগামীতে দেশের দায়িত্ব নেয় তাহলে সবাই সুখে শান্তিতে থাকতে পারবে। ভিন্নমত গণতন্ত্রের সৌন্দর্য বলে মন্তব্য করে প্রার্থীরা বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে প্রচারণা চালিয়ে যাবেন তারা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। নরসিংদী 1 আসনে বইছে নির্বাচনী আমেজ। দলীয় সভা, মতবিনিময়, উঠোন বৈঠকে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এই আসনে বিএনপির প্রার্থী দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন আর জামায়াতে ইসলামের প্রার্থী ইব্রাহিম ভুইয়া। এছাড়াও মাঠে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শওকত সরকার। বিস্তারিত ইয়াসিন রানা রিপোর্টার। নরসিংদী সদর মাধবদী নিয়ে গঠিত এই আসনে গড়ে উঠেছে অসংখ্য শিল্প কারখানা। তাই ভোটের সমীকরণে শ্রমিকরা রাখতে পারে বড় ভূমিকা। এছাড়া শিল্পপতি এবং মাধবদীর বাবুরহাটের কাপড় ব্যবসায়ীরাও বদলে দিতে পারে ভোটের হিসেব নিকেশ। যে সরকারে আগে আসছে অথচ সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে, কেউ লাভবান না, কিন্তু আশা তো বারবার তারা দিয়েই গেছে, বলে ততটুকু কিন্তু করে না। আমরা 2টা ব্রিজ চাই, একটা 14 ব্রিজ, একটা আলোকবালি ব্রিজ। জনগণ অধীর আগ্রহ ছিল, সেই দিনটা আসছে। আমরাও আশাবাদী যে খুব একটা ভালো ভোট হবে। তফসিলের পর শোডাউন বন্ধ থাকলেও নানান উপায়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে চালাচ্ছেন প্রচারণা। ভোটারদের আসনের নানা সমস্যা সমাধান করার প্রতিশ্রুতি দিচ্ছেন হাতপাখা প্রতীকের প্রার্থী। ভোটাররা অপেক্ষায় আছে যে এইবার তারা ইসলামের পক্ষে ভোট দিবে। আমরা অনেক দেখছি, এবার ইসলামের পক্ষে আমরা থাকব এবং হাতপাখা মার্কাকে আমরা জয়যুক্ত করব ইনশাআল্লাহ। জামায়াত ইসলামের প্রার্থী ইব্রাহিম ভুইয়া তুলে ধরছেন উন্নয়ন পরিকল্পনা। মানুষের মাঠে ময়দানে যখন যাই, একটা কথাই বলে যে এবার
ভোট আমরা যদি দিতে পারি, ভোট বিপ্লব হবে, আপনাদের বস্তা সালা দিয়ে নরসিংদীর ভাষায় ভোট নিতে হবে, একটা পরিবর্তন হবে, সেই পরিবর্তনটা ইসলামের পক্ষে হবে, বিশেষ করে দাঁড়িপাল্লার পক্ষে। বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন দলের রাজপথের আন্দোলন সংগ্রামে সক্রিয়। এই আসন থেকে 2005 সালে সংসদ সদস্য ছিলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য মিলাদ, উঠান বৈঠক ও দলীয় বৈঠক করে ভোটের মাঠ গোছাচ্ছেন তিনি। প্রতিশ্রুতি আমরা দিচ্ছি জনগণকে, আপনার যদি জনগণের ম্যান্ডেট রায় পাই, আমরা যদি দেশ পরিচালনার দায়িত্ব জনগণ আমাদের অর্পণ করে, মানুষের কল্যাণে যে প্রতিশ্রুতি অঙ্গীকার যেটা করেছি, যে ওয়াদা আমরা করেছি, সেগুলো আমাদের যে ইশতেহারের মধ্যে আমরা নিয়ে আসতেছি, এগুলো অবশ্যই এগুলো আমরা বাস্তবায়ন করব। আগামীতে একটি সুন্দর শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা এই আসনের ভোটারদের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, নরসিংদী। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আরো খবর থাকছে সংবাদের পরের অংশে। আগামী 25 ডিসেম্বর বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে বগুড়ার রাজনৈতিক অঙ্গনে বইছে খুশির হাওয়া। 18 বছর পর প্রিয় নেতাকে দেখার অপেক্ষায় উৎফুল্ল স্থানীয় নেতাকর্মীরা। নিজ জেলার সন্তানকে কাছে পাবেন এমন আশায় বিভোর বগুড়াবাসী। শহরের চায়ের দোকান থেকে শুরু করে পাড়া মহল্লার আড্ডা, সবখানে এখন একটাই আলোচনা, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশের ছেলে ফিরছেন ঘরে। বগুড়া থেকে আজিজুল হাকিম রুমনের রিপোর্ট, জানাচ্ছেন খায়রুল ইসলাম। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে বগুড়া সদর 6 আসনে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বইছে আনন্দের বন্যা। তাকে বরণ করে নিতে শহরের বিভিন্ন এলাকার দলীয় কার্যালয় ও সমর্থকদের বাসাবাড়িতে চলছে নানা ধরনের প্রস্তুতি। কোথাও চলছে আনন্দ মিছিল, কোথাও আবার আলোচনা সভা। অনেকেই বলছেন এই প্রত্যাবর্তন তাদের জন্য নতুন অনুপ্রেরণা। এটা কিছু কিছু আনন্দ আছে যেটা মানে প্রকাশ করার না, মানে সেটা বুঝে নিতে হয় যে এই আনন্দটা কতটা মানুষের গভীরে, মানুষের হৃদয়ে। এইরকম কিন্তু একটা আমেজ শুরু হয়েছে, মানুষ কিন্তু দিন গুনছে যে আর কয়দিন পরে তারেক রহমান বাংলাদেশের মাটিতে আসবে। 2007 সালে 11-র সময় শারীরিক নির্যাতনের কারণে চিকিৎসার জন্য তারেক রহমানের দেশ ছাড়তে বাধ্য হতে হয়। দীর্ঘদিন পর তার দেশে ফেরার খবরে সাধারণ মানুষের মধ্যে আনন্দ ও স্বস্তির অনুভূতি। পলিটিক্যাল ইস্যুর বাইরেও বগুড়ার লোকজন অবশ্যই ঘরের সন্তান ঘরে ফিরবে এজন্য উন্মুখ হয়ে আছে এবং আমরা চাই উনি এসে রাজনীতির হাল ধরবেন। বিএনপির চেয়ারপারসন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে বাংলাদেশে আসতেছেন, এর জন্য বগুড়াবাসী অনেক আনন্দিত। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের ফলে বগুড়া সহ সারা দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ হবে। বগুড়ার মানুষ তারেক রহমানকে বগুড়ায় স্বাগত জানাবে। তারেক রহমান বলেছিলেন জনগণের সরকার চাই, একটি নির্বাচিত সরকার চাই, জনগণের ম্যান্ডেট নিয়ে যারা ক্ষমতায় আসবে তারাই দেশ পরিচালনা করবে। দীর্ঘদিন অবহেলিত বগুড়াবাসীর ভাগ্য উন্নয়নে এবার নতুন ছোঁয়া লাগবে, এমনটাই প্রত্যাশা করছেন সাধারণ মানুষ। অপেক্ষার প্রহর গুনছেন বগুড়াবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। জুলাই আন্দোলন কঠোরভাবে দমনের মূল পরিকল্পনাকারী গ্যাং অফ ফোরের সদস্য সালমান এফ রহমান এবং আনিসুল হক কারফিউ দিয়ে এবং বল প্রয়োগ করে আন্দোলনকারীদের শেষ করে দেওয়ার পরামর্শ তারাই দিয়েছিলেন বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ আজ এই 2 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের উপর রাষ্ট্রপক্ষের শুনানি হয়। আগামী 4 জানুয়ারি আসামি পক্ষের শুনানির দিন ধার্য করা হয়েছে। চিফ প্রসিকিউটর বলেন 24 জুলাই আগস্টে আন্দোলন চলাকালীন সময়ে কারফিউ জারি করা এবং ব্যবসায়ীদের নিয়ে গণভবনে বৈঠক করে হত্যাকাণ্ডে সহায়তা সহ 5 অভিযোগে আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালীন সময়ে নিরস্ত্র সিভিলিয়ান পপুলেশনকে হত্যা করা, তাদেরকে দমন করা এবং তাদেরকে সাইলেন্ট করে দেওয়ার জন্য 4 জন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তার মধ্যে সালমান এফ রহমান, আনিসুল হক, মোহাম্মদ আলী আরাফাত এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এই 4 জনে যাদেরকে গ্যাং অফ 4 নামে ডাকা হতো, তারা জরুরি অবস্থা জারির জন্য প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন এবং সেই জরুরি অবস্থা কার্যকর করার ব্যবস্থা করেছেন। ছাত্র জনতাকে হত্যা করার জন্য নির্দেশনা, পরিকল্পনা সবকিছু এই গ্যাং অফ 4 এর মাধ্যমে হয়েছে। দর্শক, আবারও সালাম স্টিল ভোটের গাড়ির খবর। নাটোরের উত্তরা গণভবনের সামনে আছেন সহকর্মী আলী আসগর ইমন, সেখানকার ভোটের হালচাল জানাচ্ছেন তিনি।
সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এখন দাঁড়িয়ে আছি নাটোরের একটি বিখ্যাত ইতিহাস ঐতিহ্যের অপূর্ব নিদর্শন উত্তরা গণভবনের সামনে, যা একসময় দীঘাবাতিয়া রাজবাড়ি নামে পরিচিত ছিল। আমরা একজন ভালো সৎ নির্ভীক নেতাকে খুঁজব, যারা নাটোরকে আধুনিকায়ন করবে, নাটোরকে সুন্দর করবে। নাটোর আমাদের নাটোর সেই রাজার আমলের নাটোর, কিন্তু সেই মানের উন্নতি করা হয় নাই। যিনি ভালো দেশ নিয়ে ভাবনা চিন্তা দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে পারে, ঠিক তাকেই ভোট দেব বলে আশা করছি আমার তরফ থেকে। নাটোরের উত্তরা গণভবনের সামনে থেকে শুনছিলাম সাধারণ মানুষের নির্বাচনী ভাবনা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে যে কোনো সময় পৌঁছে যাব আপনার এলাকায়। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ঢাকা ৩ আসন কেরানীগঞ্জে আছেন সহকর্মী জামিল হাসান শান্ত। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। শান্ত, ধানমন্ডির এলাকায় ভোটারদের আগামী নির্বাচন নিয়ে কি বলছেন তারা, এই সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি বর্তমানে অবস্থান করছি হাসনাবাদ কেরানীগঞ্জে। আমরা সকাল থেকে এখানে ঘুরে দেখেছি এলাকায় কিন্তু তেমন নির্বাচনের প্রচারণার কাজ কিন্তু চালাচ্ছে না প্রার্থীরা, যেহেতু বিধিনিষেধের কিছু ব্যাপার রয়েছে। তবে এলাকায় এটি ঢাকা ৩ আসনের মধ্যে পড়লেও কিন্তু ঢাকার মতো কিন্তু এই এলাকায় তেমন উন্নয়নের ছোঁয়া লাগেনি। আপনি দেখতে পাচ্ছেন এই এলাকায় যে রাস্তাঘাটগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনও কাঁচা, প্লাস সেই সাথে সাথে এখানে যে নদী রয়েছে এই নদী কিন্তু ব্যাপক দূষিত বলে এলাকাবাসীরা আমাকে জানিয়েছেন। এলাকায় মোট ভোটার সংখ্যা রয়েছেন ৩.৫ লক্ষেরও বেশি। এলাকার মানুষরা যতটুকু বলছেন এলাকায় মাদকের একটি প্রভাব রয়েছে ব্যাপক, যেটি তারা দূর হোক খুব দ্রুত, এটি তারা চান। বর্তমানে এই এলাকার কিছু স্থানীয় বাসিন্দা আমার সঙ্গে রয়েছেন, তাদের কাছে জানতে চাই আসলে তারা নির্বাচন নিয়ে কি ভাবছেন। নির্বাচন নিয়ে আপনি কি ভাবছেন? নির্বাচন নিয়ে আমি ভাবতেছি যে হচ্ছে আমাদের সামনে আমাদের যারাই আসবে ইনশাল্লাহ তারা যেন আমাদের এই সমাজকে নিয়ে একটু সুদৃষ্টি দিয়ে তাকায়, তারা যেন দেখে, তারা যেন আমাদের সমাজের এই সমস্যা হচ্ছে রাস্তাঘাট, এই যে নদী দূষণ, দেন হচ্ছে আপনার হচ্ছে মাদক, আর মাদক বিরোধী বিষয় যদি আমি আমার মতো একটা ছেলে বলি এটা কিছু হবে না। এটার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, সবাইকে পাশে আসতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সমাজে আমাদের চোখ রাখতে হবে যাতে আমাদের মাদক বিরোধী এই বিষয়টা, এই র্যালিটা আমরা প্রিভিয়াসেও আমরা এটা নিয়ে অনেক কাজ করেছি, কিন্তু আমরা সাফল্য পাইনি। কারণ হচ্ছে আমাদের উপরের লেভেল যারা তারা আমাদের সাথে নাই। আপনি নির্বাচন নিয়ে কি ভাবছেন? নির্বাচন বলতে আমাদের এলাকায় যে নদী দূষণগুলো আছে আমরা তাকেই ভোট দিব যারা আমাদের এই নদীর বিরুদ্ধে পক্ষে কাজ করবে এবং এই রাস্তাগুলোর পক্ষে কাজ করবে। আমরা চাই দেশে সুষ্ঠু নির্বাচন হোক এবং যারা নির্বাচন করবে তারা আমাদের পাশে আসুক। বা এই নদী আপনার জীবনের প্রথম ভোটটা কীরকম হোক আপনি চান? আমি চাই এই বছর আর কি সুষ্ঠুভাবে নির্বাচন হোক এবং আমরা যে সুষ্ঠুভাবে আর কি ভোটটা দিতে পারি সরকারকে, এবং আমাদের যে সমাজে মাদকাসক্তি তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা একটা মুক্ত আর কি মাদক শক্তি সমাজ আর কি করতে চাই। যেমনটা শুনলেন তানিয়া, এলাকার মানুষরা কিন্তু আসলে মাদক নিয়ে বেশ চিন্তিত। এলাকার মানুষরা চায় মাদকটা যাতে এলাকা থেকে দূর হোক এবং এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে নদীর উন্নয়ন কিন্তু তারা প্রত্যাশা করছেন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে কেরানীগঞ্জ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। শান্ত, ধন্যবাদ আপনাকে। দর্শক, কেরানীগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী জামিল হাসান শান্ত। আমরা এখন চলে যাচ্ছি পরের সংবাদে। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। জয়পুরহাট ও শেরপুরের হাটবাজারে শীতকালীন সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় দাম অনেক কমেছে। এতে ক্রেতারা স্বস্তি জানালেও লোকসানের মুখে কৃষকরা। বিক্রেতারা বলছেন সরবরাহ বাড়ায় দিন দিন দাম আরও কমে আসবে। বর্তমানে জয়পুরহাটে খুচরা বাজারে বাঁধাকপি ও ফুলকপি বিক্রি হচ্ছে প্রতিটি 15 থেকে 20 টাকা, বেগুন ও শিম বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা কেজি। এছাড়া মূলা 20, টমেটো 70, নতুন আলু 25 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এদিকে শেরপুরের বাজারে ফুলকপির দামে ধস নেমেছে। শেরপুর শহরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম সংলগ্ন পাইকারি বাজারে প্রতি কেজি ফুলকপি সর্বোচ্চ 10 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির মধ্যে প্রস্তাবিত এই রাষ্ট্রের অপর অংশ পশ্চিম তীরে নতুন 19টি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরায়েল। দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ বিবিসিকে সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজকে এই বিষয়ে একটি প্রস্তাব দিয়েছিলেন তিনি, গতকাল সেটি পাস হয়েছে। অর্থমন্ত্রী আরও জানান, প্রস্তাবিত স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাধা দিতে এই সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল সরকার। নেতানিয়াহু সরকারের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে সৌদি আরব। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস এক বিবৃতিতে ইসরায়েলের এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন। এবারে খেলার খবর। ওয়েস্ট ইন্ডিজের চেষ্টা সফল হয়নি। মাউন্ট মর্গানি টেস্টেও শেষ দিনে ক্যারিবিয়ানদের 138 রানে অল আউট করে 323 রানের বড় ব্যবধানে জয় পায় নিউজিল্যান্ড। তাতে 3 ম্যাচের সিরিজ 2-0 জিতে নিল কিউইরা। 462 রানে জয়ের লক্ষ্যে আগের দিনের বিনা উইকেটে 43 রান নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। দিনের বড় অংশ জুড়ে ধীর গতির ব্যাটিং করলেও পরাজয় ঠেকাতে পারেনি ক্যারিবীয়রা। 138 রানে অল আউট হয় তারা। দলের পক্ষে সর্বোচ্চ 67 রান করেন ব্র্যান্ডন কিং। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের 8 উইকেটে 575 রানের জবাবে 420 রানে অল আউট হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। 2 উইকেটে 306 রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছিল কিউইরা। রানের ব্যবধানে ক্যারিবীয়দের বিপক্ষে এটি নিউজিল্যান্ডের সবচেয়ে বড় টেস্ট জয়। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। সংবাদ মাধ্যমের উপর হামলা দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র, বলছে নাগরিক সমাজ। প্রতিবাদ মানববন্ধন নয়, অপশক্তিকে রুখে দেবার আহ্বান। বর্তমান পরিস্থিতিতে ভোট উৎসবে বাধা নেই দাবি সিইসির। নির্বাচনের দিন এগিয়ে আসার সাথে সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ার আশা। ঢাকা 10 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তুললেন আসিফ মাহমুদ। নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা, প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে তাগিদ। এবং তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে বগুড়ায় রাজনৈতিক অঙ্গনে খুশির হাওয়া। 18 বছর পর প্রিয় নেতাকে দেখার অপেক্ষায় নেতাকর্মীরা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।